গল্প পড়ছি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সমগ্রের সারেন্ডায় শয়তান। ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ার পর থেকেই সেই লোকটাকে লক্ষ্য করছিল টুপুর। দেখার মতোই চেহারা বটে, বিশাল মাথায় চকচকে টাক, তামাটে রং, পুরু ঠোঁট, নাক চ্যাপটা, ফোলা ফোলা গাল, গালে বীভৎস একটা কাটা দাগ, গোটা মুখে কেমন যেন নিষ্ঠুরতার আভাস। দৃষ্টি বোঝার জো নেই, ঘন সবুজ সানগ্লাস আটা আছে চোখে। খড়গপুর প্রায় এসে গেল, এখনো একবারও চোখ থেকে রোদ চশমা নামালো না লোকটা। চৈত্রের গরমেও গলা বন্ধ ফুল শার্ট পরে আছে। শার্টের রং কুচকুচে কালো, পায়ে দুধ সাদা শু। দেখেই কেমন হিন্দি ফিল্মের ভিলেন মনে হচ্ছে। লোকটার হাবভাবও রীতিমতো সন্দেহজনক। মাঝে মাঝেই অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে জরিপ করছে কামড়াটাকে। কোলে রাখা বাদামি ব্রিফকেস খোলা বন্ধ করছে ঘন ঘন। মাথা ঝুঁকিয়ে খুদে খুদে চিরকুটে কি যেন লিখছে, কাটছে, আবার লিখছে। কাটাকুটি করা কাগজের টুকরোগুলোর কিছু পুড়ে রাখলো ব্রিফকেসে, কিছু উড়িয়ে দিল জানলার বাইরে। একখানা মোটা লালচে ইংরেজি খবরের কাগজ বার করল ব্রিফকেস থেকে, আশেপাশের যাত্রীদের আড়াল করে বহুক্ষণ ধরে পেন্সিলে কি সব দাগ টানল, তারপর হঠাৎই ব্রিফকেসে ঢুকিয়ে দিয়েছে কাগজটা। উল্টো দিকে মুখ ফিরিয়ে মাথা নাড়ল আপন মনে। থেকে থেকে কোমরে হাত দিচ্ছে, কি যেন অনুভব করছে টিপে টিপে। টান টান হচ্ছে, ঝুঁকছে। রিভলভার আছে নাকি? টুপুরের বুক ঢিপ ঢিপ করে উঠল। যাত্রার শুরু থেকেই আজ চোরা উত্তেজনায় ফুটছে টুপুর। এবার শুধু বাবা মায়ের সাথে বেড়ানো নয়, মিতিন মাসি আছে সঙ্গে। আর মিতিন মাসে থাকা মানেই নির্ঘাত কিছু না কিছু ঘটবে। গোয়েন্দার ভ্রমণ কি কখনো পুরোপুরি নিরামিষ হয়? হ্যাঁ, মিতিন এখন পুরো দস্তুর পেশাদার গোয়েন্দা। মাত্র ৩২ বছর বয়স, কিন্তু এর মধ্যে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে মিতিনের খুব নামডাক। মিতিন ওরফে প্রজ্ঞা পারমিতা মুখার্জি গোয়েন্দা সংস্থা থার্ড আইকে লালবাজারের তাবড় তাবড় পুলিশ অফিসাররা রীতিমতো সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেস সলভ করেছে মিতিন, বিশেষ করে আলিপুর হত্যা রহস্য। কেসটা ছিল এয়ার এম্বলিজমের। ছেলের কষ্ট আর সহ্য হচ্ছিল না বলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে বাতাস ইঞ্জেকশন করে ছেলেকে মেরে ফেলেছিলেন মা, আর দোষ পড়েছিল ছেলের বউয়ের ঘাড়ে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে মিতিন দারুণ হইচই ফেলে দিয়েছিল শহরে। তারপর বিদিশা রুদ্র ব্ল্যাকমেলিং কেস। ধনী গৃহবধূ বিদিশাকে ভয় দেখিয়ে টাকা শোষণ করছিলেন তার শ্বশুরমশাই স্বয়ং। মাঝখান থেকে একটা খুনও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আসল অপরাধী মিতিনের চোখকে ধুলো দিতে পারেনি। ব্যাংক প্রতারণার আসামি হরিশঙ্কর চাকলাদারকে পাকড়াও করাটাও কম রোমহর্ষক ছিল না। এহেন মিতিন মাসির সঙ্গ লাভ কি বৃথা যাবে টুপুরের? হয়তো এই টাক মাথাকে দিয়েই ঘটনার ঘন ঘটা শুরু হতে চলেছে। টুপুরের পাশে টুপুরের মা সহেলি, তার ওপাশে মিতিন। বারবার মিতিন মাসির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল টুপুর, চোখ ঘুরিয়ে, ভুরু নাচিয়ে, আঙ্গুল নেড়ে নেড়ে। তুত, মিতিন মাসি তাকাচ্ছেই না। সেই যে ট্রেনে উঠে সিটে গ্যাট হয়ে বসে মার সঙ্গে গল্প জুড়েছে, হাত মুখ নেড়ে দিদি আর বোন কথা চলছে তো চলছেই। জামশেদপুর কেন, সারেন্ডার জঙ্গলে পৌঁছেও বুঝি দুজনের কথা ফুরোবে না। ইস, মিতিন মাসি কেন যে একটুও দেখছে না লোকটাকে। শুধু মিতিন নয়, কেউই লোকটাকে সেভাবে নজর করছে না। কামরা ভর্তি প্যাসেঞ্জার, সবাই যে যার মতো ব্যস্ত। কোথাও দল বেঁধে আড্ডা চলছে, কেউ ঘুমোচ্ছে, কেউ বা কাগজ ম্যাগাজিন উল্টাচ্ছে অলসভাবে। হকাররা পসরা নিয়ে যাতায়াত করছে প্যাসেজ দিয়ে। একটা রোগা মতন কফিওয়ালা টাকমাথাকেই জিজ্ঞেস করল চা কফি চায় কিনা। তর্জনীর ইশারায় কফিওয়ালাকে ভাগিয়ে দিল লোকটা। আশ্চর্য, একজনেরও মনে খটকা লাগলো না। এতেই বুঝি রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সত্যিকারের অপরাধীদেরই তো চেনা কঠিন, সহজে কেউ তাদের সন্দেহ করে না। এটাই তো তাদের বিশেষত্ব।
টুপুরের সামনের সিটে টুপুরের বাবা আর মিতিনের বর পার্থ। পার্থ আর মিতিনের 4 বছরের ছেলে বুমবুম বসেছে জানলার ধারটিতে। টুপুরের বাবা অবনী চৌধুরীর হাতে ইয়াক গাবদা এক ইংরেজি বই। তিনি বই ছাড়া থাকতেই পারেন না। বই পড়া, কলেজের ক্লাস নেওয়া আর পরীক্ষার খাতা দেখার বাইরে তার আর একটিই কাজ আছে, ঘুম। বইটি এখন হাত থেকে সরিয়ে নিলেই তিনি চোখ বুজে ফেলবেন। অবশ্য যেমন তেমন বই পড়েন না অবনীবাবু। তার চাই একেবারে নিরস প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা। অবনীর 2 চক্ষের বিষ, 4 চক্ষুর। পুরু লেন্সের চশমা আছে অবনীর, পাওয়ার -8। অবনী এখন পড়ছেন ইনসেক্টস ইন অ্যামাজোনিয়ান ফরেস্ট, আমাজন নদীকে ঘিরে থাকা জঙ্গলের পোকামাকড়। পার্থ ডুবে আছে শব্দজব্দে। হাওড়া স্টেশনে এক গাদা বাংলা কাগজ কিনেছিল পার্থ। এখনো সে ডটপেন চিবোতে চিবোতে ছক পূরণ করছে। নেশা। অবনীর চেয়ে পার্থ অনেকটাই ছোট। অবনীর সঙ্গে তার বহু বিষয়ই ঘোরতর অমিল। যেমন পার্থ খেতে ভীষণ ভালোবাসে, অবনী নিতান্তই মিতাহারী। তেল মশলাদার খাবার তো অবনী ছুঁয়েও দেখবেন না। কথা বলতে শুরু করলে পার্থকে থামানো কঠিন। অবনী দায়ে না পড়লে বেশি বাক্য উচ্চারণই করবেন না। শুধু একটা ব্যাপারে 2 ভাইরা ভাইয়ের মিল খুব, দুজনেই নিদ্রাবিলাসী। ঘুমোতে পেলে কে যে বেশি খুশি হয় বলা কঠিন। দুজনকেই অধৈর্য চোখে দেখে নিল টুপুর। না, কারো চোখের পাতা ওঠার লক্ষণ নেই। এমনকি বুমবুম, যে বুমবুম সর্বক্ষণ যার চোখ ঘোরে, তারও দৃষ্টি অবনমিত। কচর কচর চিপস চিবোচ্ছে আর গভীর মনোযোগে কমিক্স গিলছে। বুমবুমের চালচলন, কথাবার্তা সবই একেবারে বড়দের মতো। এমন ফেচল শিশু টুপুর আর দুটো দেখেনি। টুপুর তাকিয়েছিল বলেই হোক, কি চিপসের প্যাকেট ফুরিয়ে আসছে বলেই হোক, বুমবুম হঠাৎ মুখ তুলল। টুপুরের সঙ্গে চোখাচোখি হতেই তার ভুরুতে ভাঁজ। কিছু বলছো? একা একাই শেষ করছিস? টুপুর হাত বাড়ালো। আমায় কটা দে। টকঝাল কাঁচকলা ভাজার প্যাকেটখানা ছপ করে সরিয়ে ফেলল বুমবুম। গম্ভীর গলায় বলল, তোমায় চিপস খেতে হবে না, তোমার ফ্যাট বেড়ে যাবে। পাক্কা 10 বছরের ছোট ডেপো মাস্তুতো ভাইকে একটা গাট্টা কষাতে যাচ্ছিল টুপুর। আচমকাই হাত থেমে গেল। কি কাণ্ড! টাকমাথা যে উঠে দাঁড়িয়েছে, নড়বড় করছে কেমন যেন। মাথার ওপরের বাঙ্কটাকে ধরে টাল সামলালো। হাতে ঝুলিয়ে নিল ব্রিফকেসখানা। টলমল পায়ে এগোচ্ছে দরজার দিকে। এমন বেসামাল ভাবে হাঁটছে কেন? ভোরবেলাতেই নেশা করে ট্রেনে উঠেছিল? না, এই গুন্ডা বদমাইশ না হয়ে যায় না। টুপুর আর চুপ থাকতে পারল না, প্রায় চেঁচিয়ে উঠেছে, ও মিতিন মাসি, লোকটা চলল যে। মিতিন এদিক ওদিক তাকালো। কোন লোকটা? ওই যে উঠে গেল এক্ষুনি, টাক মাথা, কালো শার্ট। ও, ওই ভদ্রলোক? মিতিন নির্বিকার। সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে বলল, উনি সামনেই নামবেন খড়গপুরে। লোকটা কিন্তু ডেঞ্জারাস। কেন? সেই থেকে ওয়াচ করছি, কুচি কুচি কাগজে কি সব প্ল্যান ছকছিল। ভদ্রলোক একজন স্টক ব্রোকার, শেয়ার কেনা বেচার মিডলম্যান। নাম PKG কুরুপ, কেরালাইট। উনি এতক্ষণ বসে শেয়ারের ক্যালকুলেশন করছিলেন। তো তুমি জানলে কি করে? নামটা পেয়েছি গেটে ঝোলানো রিজার্ভেশন চার্ট থেকে। কুরুপ টাইটেলটা কেরলের লোকেদেরই বেশি। মিতিন এক গাল হাসল। আর শেয়ার ব্যাপারটা বুঝলাম ভদ্রলোকের ব্রিফকেস থেকে। ভেতরটা শেয়ারের পেপারে ঠাসা, আমি দেখে নিয়েছি। প্লাস খবরের কাগজ খুললেই উনি শেয়ার পেজেই মার্কিং করছিলেন। টুপুর থতমত মুখে বলল, কিন্তু চেহারাটা তো। দর্শনধারী না হলেই বুঝি খারাপ লোক হতে হবে? ওরে বোকা, ভদ্রলোক মোটেও মন্দ মানুষ নন, বলতে পারিস দুর্ভাগা। কেন?
ভদ্রলোকের শরীরটা পুরো ঝাঁঝরা, একটা পা নেই, আর্টিফিশিয়াল লিম্ব লাগিয়ে চলাফেরা করেন। হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছিলেন না, সম্ভবত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। গালের ওই কাটা দাগটা সেই দুর্ঘটনারই স্মৃতিচিহ্ন। গায়েও নিশ্চয়ই ওরকম আরও অনেক জায়গায় দাগ আছে। সেগুলোকে ঢাকতেই গলা বন্ধ ফুল শার্ট। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের একটা চোখও গেছে, রাইট আই। এক চোখ দেখেন বলে ঘাটটা অনেকটা ঘোরাতে হয়। কোমরেও চোট আছে, এখনও বেল্ট ব্যবহার করেন। বেল্ট বাঁধা আছে বলেই স্বস্তিতে বসতে পারছিলেন না ভদ্রলোক। মিতিনের হাসি চওড়া হলো। বুঝলি কিছু গঙ্গারাম? টুপুর পুরো মিয়ে গেল। রহস্যটায় জল পড়ে গেল এভাবে। মিতিন হাত বাড়িয়ে টুপুরের চুল ঘেঁটে দিল। কিরে, তোর না খুব আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার শখ? অবজারভেশন পাওয়ার এত পুয়োর হলে চলবে? টুপুর আর মিতিনের মাঝখানে বসে সহেলি এতক্ষণ সব শুনছিল। পট করে বলে উঠলেন, আর হাসাস না, ও হবে কিনা তোর মিসেস ওয়াটসন। মিসেস না বর্দি, শার্লক হোমসের সহকারী ছিল মিস্টার ওয়াটসন। তুমি টুপুরকে বড় জোর মিস ওয়াটসন বলতে পারো। ওই হলো, যে মেয়ে এখনো নিজের পেন হারালে খুঁজে বের করতে পারে না, সে কিনা করবে গোয়েন্দাগিরি। টুপুর আহত মুখে বলল, সে তো আমি ভালো করে খুঁজি না বলে পাই না। ওটাই তো তোর ত্রুটি, মিতিন বলল। অ্যাটেনশনটা বাড়া, শুধু ক্যারাটে শিখলেই হবে না, মস্তিষ্কের ব্যায়াম চাই। দৃষ্টিশক্তিকেও অনেক তীক্ষ্ণ করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে না দেখলে সিদ্ধান্তে ভুল হয়ে যাবে যে। আলগাভাবে ঘাড় নাড়ল টুপুর। মিতিন মাসি তাকে পুরোপুরি বাতিল করেনি দেখে মনে মনে খুশিও হলো বেশ। 8টা বাজে খড়গপুর স্টেশনে ঢুকে পড়ল ট্রেন। এতক্ষণে ধ্যান ভেঙেছে পার্থর। খবরের কাগজ মুড়ে রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। চটপট বলো কে কি খাবে। সঙ্গে খাবার দাবার কিছুই তেমন আনা হয়নি। ট্রেনে ওঠার পর থেকে শুধু বিস্কুট আর চিপস চলছিল। সকলেরই খিদে পেয়েছে জব্বর। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে বটে, কিন্তু সেখানকার খাবার মিতিনদের কারো তেমন মুখে রোচে না। টুপুর তো ভেজিটেবল কাটলেট দেখলেই নাক সিটকোয়। কি এক কাগজের মতো অমলেট বেচে ওরা, সেটাও ভারী অখাদ্য। টুপুর বলল, সলিড কিছু আনো, যাতে অনেকক্ষণ পেটে থাকে। মিতিন বলল, দেখো না পুরি তরকারি পাও কিনা। পার হেড 4টে করে পুরি নিতে পারো, হাতের কাছে কলা আঙুর পেলেও নিও। সহেলি বলল, সঙ্গে লাড্ডুও এনো, মিষ্টি ছাড়া ব্রেকফাস্ট জমে না। অবনী বই থেকে চোখ না সরিয়ে বললেন, আমি কিন্তু শুধু ফ্রুটস নেব। উফ, বসে বসে হুকুম ছোড়া হচ্ছে। সহেলি ঝামটে উঠলেন। তুমি যাও না সঙ্গে, ও বেচারা একা একা এত আনবে কি করে। অবনী যেন শুনেও শুনতে পেল না। আবার ঢুকে পড়েছেন আমাজনের জঙ্গলে। অগত্যা কি আর করা, পার্থকেই পরিমরি ছুটতে হলো গেটে। ট্রেন থামতে না থামতেই হুড়মুড়িয়ে ওঠানামা করছে লোকজন। যত না নামলো উঠল তার যে ঢের বেশি। মাত্র কয়েকটা সিট ফাঁকা ছিল ট্রেনের। খড়গপুরে কামরা একেবারে টইটুম্বর। প্ল্যাটফর্মেও রীতিমতো হইচই চলছে। চাওয়ালা, খাবারওয়ালা, ম্যাগাজিনওয়ালাদের হাঁক ডাকে দীর্ঘ প্ল্যাটফর্ম সরগম। পার্থ একবার এদিকে ছুটছে, একবার ওদিকে। পার্থর দশা দেখে মিতিন বলে উঠল, যাই, আমিও নামি। সহেলি হাঁ হাঁ করে উঠলেন। খবরদার, ট্রেন মাত্র 5 মিনিট থামবে। তো উঠতে পারবি না তুই, ট্রেন ছেড়ে দেবে যে। পার্থ পারলে আমিও পারবো। মেয়ে বলে হাত গুটিয়ে বসে থাকবো, আর ছেলেরা ছুটে ছুটে খাবার জোগাড় করবে, ওসব দিন আর নেই বর্দি। টুপুর, জানলা দিয়ে খাবারগুলো পাস করে দেবো, ধরে নিস। মিতিনকে অবশ্য নামতে হলো না, তার আগে পার্থই উঠে পড়েছে ট্রেনে। হাতে খানচারেক প্লাস্টিকের প্যাকেট, মুখে এক গাল হাসি। একটু বেশি করেই সব নিয়ে নিলাম বুঝলে, এখন আপ টু টাটা, যত খুশি খেয়ে যাও। ছোট ছোট ঝোলা থেকে একের পর এক খাদ্য সামগ্রী বেরোচ্ছে। 1 ডজন কলা,
4-5 থোকা আঙুর, গোটা 10 লাড্ডু, পাহাড়ের মতো পুরি তরকারি, 2 প্যাকেট ক্রিম বিস্কুট, যার ক্রিমগুলো বুম বুম খাবে, বিস্কুট বাকিরা, ঠোঙা ভর্তি বাদাম ভাজা, এবং শেষ হইয়াও হইল না শেষ 18 খানা ডিম সেদ্ধ। টুপুরের চোখ কপালে। এত খাবার কে খাবে পার্থ মেশো? পার্থ সগর্বে বলল, তোরাই খাবি? প্রথমে পুরি, তারপর চা, তারপর বাদাম, তারপর লাড্ডু, তারপর কফি, তারপর ডিম সেদ্ধ। টুপুর বলল, আমি ডিম সেদ্ধ খাবো না। কেন কেন কেন? সাদা সাদা কুসুমওয়ালা পোলট্রির ডিম আমার একটুও ভালো লাগে না। কিন্তু এই ডিমে যা প্রোটিন ভিটামিন, দেশি মুরগির ডিমেও তা ততটা নেই। নুন মাখিয়ে খেয়ে দেখ, খারাপ লাগবে না। ওই ভিটামিন তুমি খাও, মিতিন সাফ সাফ জানিয়ে দিল। আমরা বড়জোর ওই একটা করে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। 1 ডজন ডিম না হয় আমি একাই মেরে দেব। ট্রেন ছাড়ল। কোলে খবরের কাগজ পেতে শুরু হলো আহার পর্ব। অবনীর প্রাতরাশ 2টি কলা আর গুনে গুনে 7খানি আঙুর। 8ম আঙুরটি খেলে তিনি নাকি হাঁসফাঁস করবেন। বুম বুম 1.5 খানা পুরিতেই ক্লান্ত, তার হাতে ফের চিপসের প্যাকেট। খেতে খেতে আসন্ন ভ্রমণ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সারেন্ডার জঙ্গলে গিয়ে টুপুররা কি করবে, সেখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, চাইবাসায় একদিন বেশি থাকা যায় কিনা। টুপুর জিজ্ঞাসা করল, সারেন্ডার জঙ্গলটা খুব গভীর তাই না মিতিন মাসি? মিতিন বলল, এক সময় তো বেশ গভীর ছিল বলেই শুনেছি। এখন নাকি গাছ কেটে কেটে জঙ্গলের 12টা বাজিয়ে দিয়েছে। জন্তু জানোয়াররাও নাকি কমে গেছে অনেক। সহেলি বললেন, এমা, আমরা তো তাহলে কিছুই দেখতে পাবো না। হরিণ টরিণ মিলবে, পার্থ বলে উঠল, আর বুনো শুয়োর, কপাল ভালো থাকলে 1-8টা হাতি কিংবা ভালুক। বুম বুম গম্ভীর মুখে প্রশ্ন করল, বাঘ দেখা যাবে না? থাক, বাঘ দেখে কাজ নেই, বাঘ সিংহ চিড়িয়াখানাতেই ভালো। টুপুর ফিক করে হাসল, কিংবা অনেক দূর থেকে বাইনোকুলার দিয়ে। বুম বুম ঠিক সন্তুষ্ট হলো না, ঠোঁট উল্টাচ্ছে। ঠিক তখনই পাশ থেকে একটা ভারী স্বর, সারেন্ডায় আপনাদের কদিনের প্রোগ্রাম? একসঙ্গে সবকটা চোখ ঘুরে গেল। সামনেই প্যাসেজে এক দীর্ঘদেহী ভদ্রলোক, এত লম্বা যে কেমন কুজো হয়ে দাঁড়িয়েছেন। পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ, বয়স বছর 45। খড়গপুর থেকে শেষ মুহূর্তে উঠেছিলেন ভদ্রলোক, দেখেছিল টুপুর। বসার জায়গা পাননি। ভদ্রলোক ফের বললেন, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, থাকতে না পেরে নাক গলিয়ে ফেললাম। কদিন থাকছেন সারেন্ডায়? উত্তরটা পার্থ দিল, 5-6 দিনের প্ল্যান আছে, দেখি চাইবাসায় গিয়ে কদিনের বুকিং পাই। উঠেছেন কোথায়? এখনো ঠিক করিনি, ভাবছি থালকোবাদ, কুমড়ি বা শশাঙ্কবুড়ুতে পালা করে থাকব। শশাঙ্কবুড়ু নয়, সাসাংবুড়ু। মিতিন পার্থকে সংশোধন করে দিল। ভদ্রলোক বললেন, শাসাংবুড়োতে তো আপনারা থাকতে পারবেন না, ওখানকার রেস্ট হাউসটা নষ্ট হয়ে গেছে। ফরেস্ট অফিস এখন ওটার বুকিং দেয় না। তাহলে আর কি? পার্থ কাজ ঝাঁকালো, থালকোবাদ বা কুমড়ি। যদি আমার পরামর্শ নেন তো বলি, ওই থালকাবাদ কুমড়ি সব বাদ দিন, সোজা মেঘাতুবুরু চলে যান। চমৎকার পাহাড়ি জায়গা, থাকারও কোনো অসুবিধা নেই। ইদানিং ওখানে একটা ভালো হোটেলও হয়েছে, তোফা আরামে থাকবেন। আর ওখান থেকে জিপ ভাড়া করে সকালের দিকে জঙ্গল ঘুরে আসবেন। পার্থ সামান্য ইতস্তত করে বলল, কিন্তু ওখানে থাকলে তো জঙ্গলের থাকার চার্মটা পাবো না। তাছাড়া থালকোবাদের এত নাম শুনেছি, বিভূতিভূষণ কতবার থালকোবাদ গিয়েছিলেন। আরে মশাই, বিভূতিভূষণের থালকোবাদ কি আর আছে? গেলে দেখবেন কতটা জায়গায় জঙ্গল একেবারে ন্যাড়া হয়ে গেছে। মিতিন ভুরু কুচকে শুনছিল, বলল, আপনার ওদিকটা খুব চেনা মনে হচ্ছে। আমি তো প্রায় সারেন্ডারই লোক। তাই নাকি? তাই এই কথা তো আগে বলতে হয়। পার্থ দারুণ উৎফুল্ল, সরে বসে জায়গা করে দিল ভদ্রলোককে। বসুন বসুন।
সহেলিও চোখ বড় বড় করে ভদ্রলোককে দেখছিলেন। বললেন, আপনি জঙ্গলে থাকেন? ভদ্রলোক মুচকি হেসে বললেন, আমি এখন থাকি খড়গপুরে, তবে আমার অরিজিনাল বাড়ি জামদায়। সারেন্ডার জঙ্গল থেকে জামদা খুব দূরে নয়, এই ধরুন অ্যারাউন্ড 30 কিলোমিটার। আয়েশ করে সিটে হেলান দিলেন ভদ্রলোক। এক সময় অবশ্য জঙ্গল অনেক কাছে ছিল। ছোটবেলায় দেখেছি ভালুক টালুক এসে যেত জামদায়। 1-2বার বাঘও এসেছে। বলেন কি? পার্থ টান হলো। সেই জঙ্গল গেল কোথায়? বেশিরভাগ তো ব্রিটিশ আমলেই সাফ হয়ে গেছে। জামদা থেকে 9 কিলোমিটার দূরে গুয়া, সেখানে স্যার বীরেন মুখার্জির মাইন ছিল। বার্নপুরে ইস্পাত কারখানার জন্য লোহা পাথর চালান যেত গুয়ার খনি থেকে। তখনই রাস্তাঘাট তৈরির জন্য প্রচুর গাছপালা কাটা পড়েছে। আমরা যখন ছোট, জামদা তখন ফ্রিঞ্জ এরিয়া, জঙ্গলের লাগোয়া জায়গা বলে জন্তুরা 1-8বার দর্শন দিয়ে যেত আর কি। শিকারিও দেখেছি তখন। বাঘটাক মারতে হলে তারা আমাদের জামদাতে এসেই ঘাঁটি গাড়ত। ইনফ্যাক্ট আমার বাবাও একজন দক্ষ শিকারী ছিলেন। ভদ্রলোকের সঙ্গে বেশ আলাপ জমে গেল। গল্পে গল্পে জানা গেল ভদ্রলোকের নাম মুকুল সিং। চাকরি করেন খড়গপুর আইআইটির এক ছাত্র হস্টেলে। বিয়ে থা করেননি, ঘর ভাড়া নিয়ে একাই থাকেন খড়গপুর টাউনে। ছুটি ছাটা পড়লে জামদা চলে যান। জামদার বাড়িতে বাস করেন বাবা, ভাই, ভাইয়ের বউ আর খুদে এক ভাইপো। মুকুলবাবুর বাবা পুরুষোত্তম সিং বহু কাল ধরে ব্যবসা করছেন জামদায়। প্রধানত টিম্বার মার্চেন্ট, তবে কাঠ ছাড়াও আরও কিছু কারবার আছে পুরুষোত্তম বাবুর। ঠিকাদারি, ট্রান্সপোর্ট, অর্ডার সাপ্লাই ইত্যাদি। পুরুষোত্তম বাবু ব্যবসাপত্র এখন দেখাশোনা করছেন মুকুলবাবুর ছোট ভাই বিকাশ। আরও জানা গেল মুকুলবাবু সাধারণত জামদা যান একটা প্যাসেঞ্জার ট্রেনে চড়ে। ট্রেনটা খড়গপুর থেকে ছেড়ে টাটানগর হয়ে গোয়া যায় ভায়া জামদা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে ট্রেনটা অল্পের জন্য মিস করেছেন মুকুলবাবু। গোয়া প্যাসেঞ্জারের বিচিত্র কাহিনী শোনাচ্ছিলেন মুকুলবাবু। একবার নাকি একপাল হাতি এসে গিয়েছিল ট্রেন লাইনে ঝিরিকপানিতে। হই হই রই রই ব্যাপার হয়েছিল সেবার। পুলিশ এসে গেছে, শয়ে শয়ে লোকের ভিড়, ট্রেন প্যাঁপো হুইসেল বাজাচ্ছে। কোনো কিছুতেই হাতিদের ভ্রুক্ষেপ নেই। টানা 4 ঘন্টা নাকি লাইন অবরোধ করে দাঁড়িয়েছিল গোটা 16 হাতি। তারপর কি মুরজি হলো, নিজেরাই হুঙ্কার টুঙ্কার দিয়ে চলে গেল লাইন ছেড়ে। শুনতে শুনতে টুপুরের চোখ গোল গোল। মানুষ ট্রেন অবরোধ করে শুনেছি, হাতিও করে? বুম বুম খুশি খুশি মুখে বলল, ইস, আমাদের ট্রেনটাও যদি এখন হাতিরা অবরোধ করে তো খুব মজা হয়। অবনী নিঃশব্দ বয়ে পড়ে চলেছেন। মুখ না তুলে মন্তব্য করলেন, এলিফ্যান্টস আর ডেডলিয়ার দ্যান টাইগার্স। পার্থ টিপ্পনি কাটল, বটেই বটেই, বাঘকে বাঘ মানানো যায়, কিন্তু হাতির সাথে হাতাহাতি অসম্ভব। হাসি ঠাট্টা আর গল্পের মাঝে কেটে গেল বেশ খানিকটা সময়। ঝাড়গ্রাম পেরিয়ে গেছে ট্রেন। এখন মাঠঘাটের চেহারা অন্যরকম। যেদিকে তাকাও এখন শুধু এবড়ো খেবড়ো রুক্ষ প্রান্তর আর লাল রাঙা মাটি। বেটে বেটে টিলাও দেখা যাচ্ছে ঘন ঘন, কখনো কাছে কখনো দূরে। সরু সরু নদী নালা আসছে হঠাৎ হঠাৎ। ঝমরঝম শব্দ তুলে তাদের টপকে টপকে যাচ্ছে ট্রেন। দেখতে দেখতে ঘাটশিলা এসে গেল। জানলা দিয়ে উঁকি মেরি চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল মুকুলবাবুর। ওই তো আমার গাড়ি, ওই তো আমার গাড়ি। সত্যি সত্যিই একখানা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে ওদিকের প্ল্যাটফর্মে। লাল রং, ধ্যাড় ধ্যাড়ে চেহারা। মুকুলবাবু ঝোলা কাঁধে উঠে দাঁড়ালেন। তাহলে আপনারা মেঘাতবুড়োতেই উঠছেন তো? পার্থ গা মোচড়াল। দেখি কি করা যায়। পরামর্শটা শুনলে ঠকবেন না। বেড়ানোটা অনেক আরামের হবে। থালকোবাদে তো শুনলাম ইদানিং খুব ম্যালেরিয়াও হচ্ছে। ফরেস্ট ম্যালেরিয়া একবার হানা দিলে বুঝছেনই তো। মুকুলবাবু ট্রেন থেকে নেমে যেতেই পার্থ মুখ বেঁকাল। ওর কথা শুনে আমরা জঙ্গলে থাকা ক্যান্সেল করব? অত খায় না। মিতিন ঝুঁকে ওপাশের ট্রেনটাকে দেখছিল। বিড়বিড় করে বলল, ভদ্রলোক কিন্তু বেশ অদ্ভুত আছেন। টুপুর মাথা দলিয়ে বলল, যা বলেছ, বড্ড বেশি গায়ে পড়া টাইপস। শুধু ওইটুকু?
আর কি, ভদ্রলোক যদি গুলবাজ না হন তো ওর বাবা একজন সম্পন্ন ব্যবসায়ী, রীতিমতো বড়লোক, অথচ বাবার ব্যবসায় না থেকে বড় ছেলে খড়গপুরে সামান্য একটা চাকরি করেন কেন? হুম, এটা আমার খুব স্বাভাবিক ঠেকল না। টুপুর টান টান হলো। মিতিন মাসি কি মুকুল সিংয়ের মধ্যে কোনো রহস্যের গন্ধ পেয়ে গেল?